Chapter 3, second paper, Quantitative Chemistry. Chapter 3, second paper, Quantitative Chemistry. Non-redoxal part. Number 1, তোমাদের concept of mole. Concept of mole. আজকের এই সেশনটায় কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি হলেও এই সেশনটা ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপার, ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপার বোথ পেপারেই বলতে পারো যে এটা কাজে লাগে। এটা এমন একটা টপিক যে এটা ফার্স্ট পেপারে না সেকেন্ড পেপারে এটা অনেক সময় দেখার দরকার হয় না। মানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার হিসেবে আজকের টপিককে দেখার কোনো দরকার নাই। মানে আজকের টপিক তো এরকম একটা টপিক হচ্ছে তোমার আজকে আমরা শেয়ার করতে যাচ্ছি আর কি। তাহলে আমরা কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রির ফার্স্টে হচ্ছে যে কনসেপ্ট অফ মোল। কনসেপ্ট অফ মোলের মধ্যে যদি তোমাকে ফার্স্টেই জিজ্ঞাসা করা হয় যে হোয়াট ইজ মোল, তাহলে তুমি একটা ডেফিনেশন দিবা। বাট মোলের আইডিয়া শুধু ডেফিনেশনের মধ্যেই না। মোলের ডেফিনেশন হতে বলতে পারো যে দা অ্যামাউন্ট অফ সাবস্টেন্স which contains 6.023 10⁻23 number of atoms or molecules is called mole. So মোলের ডেফিনিশন ডিফারেন্ট ভাবে দেওয়া যায়। মোলের ডেফিনিশনটাকে ডিফারেন্ট ভাবে দেওয়া যায়, বাট আমার মনে হয় এটা মনে রাখলে মানে অন্য ডেফিনিশন গুলো অনেক সময় মানে মিস কনসেপশনে চলে যায়। তো এই কারণে মোলের ডেফিনিশন যদি তুমি সিকিউর করতে চাও তাহলে এটা দেওয়াই ভালো। The amount of substance which contains 6.023 10⁻23 number of atoms যদি অ্যাটম হয়, নাম্বার অফ মলিকিউলস যদি মলিকিউল হয়, তাহলে সেটাই হচ্ছে মোল। এটা হচ্ছে মোলের ডেফিনেশন। এটা জাস্ট হচ্ছে যে মোলকে ডিফাইন করা, এটা মোলকে ডিফাইন করা। তবে তোমাদের জানা থাকবে যে মোল ইজ গ্রাম অ্যাটমিক ওয়েট or mole is gram molecular weight. তার মানে also remember যে mole is gram atomic weight, mole is gram molecular weight. 16 গ্রাম যদি অক্সিজেন কনসিডার করো, 16 গ্রাম অক্সিজেন যদি কনসিডার করো যে 16 গ্রাম অক্সিজেন, তাহলে 16 গ্রাম অক্সিজেন ইজ 1 মোল অফ অক্সিজেন অ্যাটমকে রিপ্রেজেন্ট করে। 16 গ্রাম অক্সিজেন হচ্ছে 1 মোল অফ অক্সিজেন অ্যাটম, 1 মোল অফ অক্সিজেন অ্যাটম। 16 গ্রাম অফ অক্সিজেন মানে হচ্ছে 1 মোল, তবে সেটা হচ্ছে 1 মোল অফ অক্সিজেন অ্যাটম, অর ওটাকে বলা হয় গ্রাম অ্যাটম। গ্রাম অ্যাটম, এবং দেখছো হাইফেন আছে, হাইফেন থাকাটা কম্পালসারি। 16 গ্রাম অক্সিজেন ইজ 1 মোল অক্সিজেন, 16 গ্রাম অক্সিজেন 1 মোল অক্সিজেন, তবে সেটা
16 গ্রাম অক্সিজেন 1 মোল অক্সিজেন, 16 গ্রাম অক্সিজেন সেটা 1 মোল অক্সিজেন, কিন্তু সেটা কি গ্রাম অ্যাটম। 16 গ্রাম অক্সিজেন 1 মোল অক্সিজেন, তবে সেটা হচ্ছে গ্রাম অ্যাটম। অন্যদিকে 32 গ্রাম অক্সিজেন ইজ 1 মোল অক্সিজেন, 1 মোল অফ অক্সিজেন মলিকিউল, 1 মোল অক্সিজেন মলিকিউল, যেটা অর গ্রাম হাইফেন মলিকিউল, গ্রাম হাইফেন মলিকিউল, রিমেম্বার। তাহলে এটা হচ্ছে মোলের ডেফিনেশন যখন দিবা তখন এটা হচ্ছে মোলের আইডিয়া, যে মোল হচ্ছে গ্রাম অ্যাটমিক ওয়েট, মোল হচ্ছে গ্রাম মলিকুলার ওয়েট। এটা হচ্ছে গ্রাম অ্যাটমিক ওয়েট অফ অক্সিজেন, এটা হচ্ছে গ্রাম মলিকুলার ওয়েট অফ অক্সিজেন। গ্রাম অ্যাটমিক ওয়েটকে আমরা বলবো হচ্ছে গ্রাম অ্যাটম, আর গ্রাম মলিকুলার ওয়েট হচ্ছে পরে সেটা হবে গ্রাম মলিকিউল। তাহলে গ্রাম অ্যাটম এটাও যেমন 1 মোল, গ্রাম মলিকিউল তেমনি এটাও কি 1 মোল, রেসপেক্টিভলি অ্যাটম এন্ড মলিকিউল। এটা হচ্ছে ওয়ান কনসেপ্ট অফ মোল। এটাই হচ্ছে কি বেসিক কনসেপ্ট অফ মোল। মোলের কনসেপ্টের এটাই হচ্ছে প্রেজেন্টেশন, বা এটাই একটা স্লাইড, যে মোলের প্রাইমারি কনসেপ্ট এটা, মোলের এটা প্রাইমারি কনসেপ্ট। মোলের এটা যদি প্রাইমারি কনসেপ্ট হয়, রিমেম্বার একটা সিকোয়েন্স আমি প্র্যাকটিস করাচ্ছি। এইটা মনে রেখো যে 1 মোল কার্বন ডাই অক্সাইড ইকুইভ্যালেন্ট 44 গ্রাম ইকুইভ্যালেন্ট 22.4 লিটার, 22.4 লিটার ইকুইভ্যালেন্ট 6.023 10 টু দি পাওয়ার 23। তাহলে এটা প্লিজ মনে রাখো যে 1 মোল কার্বন ডাই অক্সাইড এটা মিন করে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড, এটা মিন করে 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড। যদিও বলবা যে এটা তো স্যার এসটিপি তে, হ্যাঁ এটা এসটিপি তে, আর মিন করে 6.023 10 টু দি পাওয়ার 23। তাহলে 1 মোল কার্বন ডাই অক্সাইডের ইকুইভ্যালেন্ট যদি এটা হয়, তাহলে এটার ইকুইভ্যালেন্ট এটা, ফলোড বাই এটার ইকুইভ্যালেন্ট তো কি এটা। যদি তোমরা এটা মনে রাখো যে এটাও যদি হয় তাদের ইকুইভ্যালেন্সি ইচ আদার, তাহলে কি আমরা এই প্রশ্নগুলোর আনসার করতে পারবো? প্রশ্নগুলো হচ্ছে এরকম যে হাউ মেনি কার্বন ডাই অক্সাইড molecule are there in 1 gram কার্বন ডাই অক্সাইড। আমরা কি এই আনসার করতে পারবো যে হাউ মেনি কার্বন ডাই অক্সাইড molecules are there in 1 liter CO2? আমরা কি এটা আনসার করতে পারবো কিনা যে in 500 milliliter CO2 gas how much gram of CO2? আমরা কি এটা আনসার করতে পারবো কিনা? আচ্ছা, আমরা কি এটা আনসার করতে পারবো কিনা যে what is the mass of 1 molecule কার্বন ডাই অক্সাইড? শুধুমাত্র এই ইনফরমেশনটা যদি তোমার জানা থাকে তাহলে কি এই অ্যান্সার করা যায় যে হাউ মেনি কার্বন ডাইঅক্সাইড molecules are there in 1 gram কার্বন ডাই অক্সাইড?
যায়, তাই না? তাপমান যায় না? তাহলে হাউ মেনি কার্বন ডাইঅক্সাইড মলিকিউলস আর দেয়ার ইন 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইড? কি করে করব? এটা বলবো না যে 44 গ্রামে এতটা, তাহলে 1 গ্রামে কত, নাকি বলো? একটু একটু কথা বলো। 44 গ্রামে যদি এত হয়, করা যায় না যে হাউ মেনি কার্বন ডাইঅক্সাইড মলিকিউলস আর দেয়ার ইন 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইড? এটা করা যায়। এটা করা যায় হাউ মেনি কার্বন ডাইঅক্সাইড ইন 1 লিটার কার্বন ডাইঅক্সাইড, কারণ আমরা বলতেই পারবো যে 22.4 লিটারে কত, 1 লিটারে কত। এরপরে কি বলতে পারবো না যে 500 ml এ কত গ্রাম, তার মানে রিভার্স করবো। তার মানে হচ্ছে গিয়া এটাকে মিলিলিটারে নিলে কত হয় জানো, তো সেখানে 44 হলে 1 এ কত, এটাও পারলাম। দ্য লাস্ট ওয়ান কি বলতেছে, হোয়াট ইজ দ্য মাস অফ 1 মলিকুল কার্বন ডাইঅক্সাইড? তাহলে কি বলবো, এটা থেকে 44, তাই না? রিভার্সটা। তাহলে আমরা এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্স দিয়ে কিন্তু এই কোশ্চেন গুলোর অ্যান্সার ইজিলি করতে পারি। তো তোমরা কোয়াইট এক্সপেক্ট করবা যেগুলো এমসিকিউ তে দিতে পারে, দিলে পরে কিভাবে অ্যান্সার করবো। এটা একটা কার্বন ডাইঅক্সাইড দিয়ে বোঝানো হয়েছে, বাট এটা যে কোনো কারোর জন্যই হতে পারে। এই হচ্ছে কনসেপ্ট অফ মোলের একটা প্রাইমারি আইডিয়া। আচ্ছা, তো কনসেপ্ট অফ মোলের এই জায়গার পরে এবার আরেকটা জায়গায় আসো, তা হচ্ছে এরকম কিছু জিনিস রিমেম্বার, মানে মেমোরিতে রাখো তোমরা, বা রাখতেই হবে। আর 1 নাম্বার হচ্ছে এটা মনে রাখতে হবে যে n ইজ ইকুয়াল টু হচ্ছে, এটা মনে রাখতে হবে যে n ইজ ইকুয়াল টু W/m। এটা মনে রাখতে হয় যে n ইজ ইকুয়াল টু হচ্ছে V/22.4। এটা মনে রাখতে হয় যে n ইকুয়াল টু n বাই 6.023 10 টু দি পাওয়ার 23। এটাও মনে রাখতে হয় n ইকুয়াল টু c ইন্টু v। যদিও আমি এটাকে বেশি প্রেফার করি এভাবে, SB/1000। তাহলে এই কনসেপ্ট গুলো থাকতে হবে। এটা কাজে লাগাতে হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে। স্যার এখানে সিটা কি? আসতেছি, হ্যাঁ। দেখো, n ইকুয়াল টু যখন W/V, এটা কাজে লাগতে পারে কখন? সাপোজ তোমাকে আমি বললাম যে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, হাউ মাচ মোল? 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, হাউ মাচ মোল? তুমি ইজিলি আমাকে বলে দিতে পারবে। তুমি বলবা যে এটা স্যার 10/100। তাহলে 10টা কি, ডব্লিউ এর ভ্যালু, আর ক্যাপিটাল এম টা হচ্ছে তার 100। ক্যালসিয়াম কার্বনেটের মলিকুলার মাস 100, ক্যালসিয়াম কার্বনেট 100, তাহলে এটা মোলের হিসেবে কত হলো, 0.1 মোল। বাস। আচ্ছা, এইটা কি করবে, কি কাজে লাগবে? যদি আমি তোমাকে এরকমটা দেই যে 11.2 লিটারের কার্বন ডাইঅক্সাইড গ্যাস, 11.2 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস এসটিপি তে আছে, তো আমার এখানে মোলের হিসেবে কত আছে? তখন তুমি বলবা যে ইট ইজ ইজি, 11.2 বাই 22.4 মানে 0.5 মোল। 0.5 মোল, সিম্পলটা কাজ। আচ্ছা, থার্ডটায় আসো। থার্ডটায় আসছো যখন, আমি তোমাকে যখন বললাম যে বলো তো যে 6.023 10 টু দি পাওয়ার 21টা, 6.023 10 টু দি পাওয়ার 21 এই সংখ্যার কার্বন ডাইঅক্সাইড দিলাম, দিয়ে বললাম যে মোল কত। মানে তোমরা ভেবো না যে স্যার এরকম একেবারে এত কমফোর্টেবল ভ্যালু কেন দেন। মানে আমি তো এখন চাইতেছি যে ক্যালকুলেটরকে একটু অ্যাভয়েড করতে, যার কারণে দিচ্ছি। তোমরা ফলো করতেছো নিয়মটা, ঠিক না? তোমরা ফলো করতেছো রুলটা, আমি জাস্ট সময় বাঁচানোর জন্য এমন কিছু নিতেছি যেন আমি তাড়াতাড়ি করতে পারি। আচ্ছা, তখন তুমি বললা যে এটা তো ইজি, 0.623 10 টু দি পাওয়ার 21 আছে, আমি 6.023 10 টু দি পাওয়ার 23 দিয়ে ডিভাইড করব, নাকি বলো? করলে আমি 0.01 মোল পাবো, ঠিক না? আচ্ছা, এবার 4 নম্বরে আসো। যখন n ইকুয়াল টু c ইন্টু ভি,
বা n ইকুয়াল টু এসবি বাই 1000। ওকে, এই দুইটা সিমিলার, এটা আর এটা সিমিলার ব্যাপার। সি ইন্টু ভি দিয়েও অনেকে করবে, এসবি বাই 1000 দিয়েও করা যায়। তো সেটা কখন? যখন দেখলা যে তোমাকে 0.5 মোলার 50 মিলিলিটার 0.5 মোলারের 50 মিলিলিটারের সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম, 0.5 মোলার 50 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম এবং বললাম যে এখানে কত মোল আছে, মোলের হিসেবে কত মোল আছে। মোলটা কিন্তু খুবই ভাইটাল, মানে মোলটা খুবই হেল্পফুল, যার কারণে মোলে আসতে পারাটা অনেক ভালো। আচ্ছা, তাহলে এইটা গ্রাম অ্যামাউন্টটাকে মোলে কনভার্ট কিভাবে করলা, ভলিউম হলে পরে মোলে কনভার্ট কি করে করলা, নাম্বারটাকে মোলে কনভার্ট কিভাবে করলা, সেটা কিন্তু টপ ওই সিকোয়েন্সেও কিন্তু ছিল, ওইভাবেও কিন্তু ছিল, বাট এইভাবেও দেখতেছো। আচ্ছা, এই দুইটাই হচ্ছে গিয়ে এটার এগেইনস্টে, অর্থাৎ 0.5। ওকে, তো এই এটা করতে তুমি n ইজ ইকুয়াল টু সি ইন্টু ভি হচ্ছে গিয়া, মানে n ইকুয়াল টু সি ইন্টু ভি, n ইজ ইকুয়াল টু সি ইন্টু ভি। ব্যাপারটা একটু বুঝাই বলি, n ইকুয়াল টু সি ইন্টু ভি। n মানে কি? মোল না? n মানে এটা হচ্ছে মোল, আর সি মানে হচ্ছে মোল পার লিটার। সি হচ্ছে মোল পার লিটার। একটু চিন্তা করো, এন হলো গিয়ে মোল আর সি হচ্ছে মোলার কনসেন্ট্রেশন বা কনসেন্ট্রেশন, ওটা হচ্ছে মোল পার লিটার। তাহলে এন হচ্ছে মোল আর সি হচ্ছে মোল পার লিটার, এটা কনসেন্ট্রেশন। আর ভি হচ্ছে লিটার, ভি হচ্ছে লিটার। তাহলে দেখো তো লিটার লিটার কাটা গেলে কি থাকে? মোল ইকুয়াল টু মোল, মোল ইকুয়াল টু মোল। তার মানে মোল ইকুয়াল টু সিভি তো বলা যায়, যাই তো না? তাহলে মোল ইজ ইকুয়াল টু বলাই যায় যে সি ইন্টু ভি, কারণ সি ইন্টু ভি হচ্ছে মোল। তো তাহলে মোল পার লিটার হচ্ছে সি এর জন্য আর ভি এর জন্য হচ্ছে লিটার, তাহলেই আমরা পাচ্ছি হচ্ছে মোলের ভ্যালু, তাই তো? আচ্ছা, তাহলে এইভাবে আমি করতে পারতেছি সি ইন্টু ভি দিয়ে। আচ্ছা, আমি যদি সি ইন্টু ভি দিয়ে এটার মোল বের করি যে এন ইকুয়াল টু সি ইন্টু ভি, তাহলে আমি কি করতে হতো জানো? সি হচ্ছে কত? 0.5, বসালাম 0.5, বসালাম কত? 0.5। আর ভি এর জায়গাতে কত বসানো লাগবে জানো? 50/1000। ভি এর জায়গাতে কি বসানো লাগবে? 50/1000। কারণ কি? কারণ এটা মিলিলিটারে, আর তোমার ভলিউম কনসিডার হচ্ছে কিসে? লিটারে। এটা মিলিলিটারে আর ভলিউম কনসিডার হচ্ছে লিটারে। তাহলে তুমি যদি সিভি ইউজ করো, তোমরা যদি সিভি ইউজ করো, তাহলে মোল মানে মোলারিটি বসালা, ভি এর জায়গায় 50 বা যাই থাকুক তাকে আবার 1000 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে যদি তুমি সিভি ইউজ করো, আর যদি এটা ইউজ করো তাহলে আর এই কাজটা করা লাগবে না। মানে এটা যদি ইউজ করো তাহলে যেভাবে আছে তুমি সেভাবেই ভ্যালু বসাতে পারো। 0.5 আছে তাই বসাবা, 50 আছে তাই বসাবা, 1000 তো তুমি আগেই নিয়ে নিছো। বুঝতে পেরেছো? তার মানে সি ইন্টু ভি দিয়ে আর এসডি বাই 1000 দিয়ে দুইটাই করা যায়। শুধুমাত্র আমি এটাকে মাঝে মাঝে একটু রিস্কি মনে করি যে কেউ যদি ভুলে 1000 দিয়ে ডিভাইড না করে তাহলে তো বিপদ হয়ে যাবে। এই জন্য আমি বলি যে এসডি বাই 1000। কথা বুঝতে পারছো? তাহলে মোল মানে এটা, মোল মানে এটা, মোল মানে এটা, মোল মানে এটা, অর্থাৎ এটাকে কনভার্ট করতে হলে তোমার অপশন এটা, এটা কনভার্ট করলে এটা অপশন, এটা কনভার্ট করলে এটা অপশন। এটাও কনভার্ট কিভাবে করবা? যে সলিউশনের ভলিউম এন্ড মোলারিটি দেওয়া আছে তার থেকে মোল কিভাবে বের করে আনবা? রিমেম্বার, এটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে এটা বের করার ফর্মুলা হচ্ছে সি ইন্টু ভি। তবে এটাও খেয়াল রাখবে যে সি ইন্টু ভিটা চাইতে এটাও করা যায় যে এসবি বাই 1000। যদি সি ইন্টু ভি দিয়ে করো তাহলে 1000 দিয়ে ডিভাইড করে নিবা, আর যদি এসবি বাই 1000 দিয়ে করে ফেলো তাহলে 1000 দিয়ে ডিভাইড করাই আছে। এসবি বাই 1000 দিয়ে ডিভাইড করাই আছে। সো দ্যাট কনসেপ্ট অফ মোলের এই হচ্ছে তোমাদের আমার যে পার্ট সেটা শেয়ার করলাম।
যেভাবে আমি বোর্ডে তুলতেছি সেভাবেই ঠিক তোমরা যদি খাতার মধ্যে তোলো, আজকে ডেট লিখে টপিক লিখে এটা নোট করে রাখো, দেখবা যে এটা তোমার কাজে লাগবে সব সময়। এবার আসো যে আমরা যাচ্ছি হলো মোলারিটির কনসেপ্টে। মোলের পরে এবার হচ্ছে মোলারিটি। তো একটু বলি যে মোলারিটি হচ্ছে মোলার কনসেন্ট্রেশন। মোলারিটি হচ্ছে মোলার কনসেন্ট্রেশন। মোলারিটিটা হচ্ছে মোলার কনসেন্ট্রেশন। মোলারিটি হচ্ছে মোলার কনসেন্ট্রেশন। আমাদের বিভিন্ন রকম কনসেন্ট্রেশন আছে। এই যে কনসেন্ট্রেশনটা, সেই কনসেন্ট্রেশনটা কিন্তু ডিফারেন্ট ইউনিট আছে। মানে কনসেন্ট্রেশনের মধ্যে এটা শুধু একটা ইউনিট যে মোলার কনসেন্ট্রেশন, এটা একটা। মোলারিটি হচ্ছে শুধু একটা জিনিস যে মোলার কনসেন্ট্রেশন। বাট কনসেন্ট্রেশন যে শুধুমাত্র মোলারিটি হবে এমন না। কনসেন্ট্রেশন কেমন কেমন হতে পারে দেখো। এক হতে পারে যেটা মোলারিটি যেটা বললাম, আর একটা হতে পারে যেটা মোলালিটি, আর হতে পারে যেটা নরমালিটি, আরো হতে পারে এটা পার্সেন্টেজ ডব্লিউ বাই ভি, আরো হতে পারে এটা পার্সেন্টেজ ডব্লিউ বাই ডব্লিউ, আরো হতে পারে এটা পিপিএম, আরো হতে পারে এটা পিপিবি। তার মানে একটা সলিউশনের কনসেন্ট্রেশন তোমাকে মোলারিটিতে ডিটারমিন করতে হতে পারে, তোমাকে মোলালিটিতে হয়তো ডিটারমিন করতে হবে না, বাট আইডিয়া থাকতে হয়। নরমালিটিতেও তাই, আইডিয়া থাকতে হয়। ডব্লিউ বাই ভি অ্যাপ্লাই হবে, পার্সেন্ট ডব্লিউ বাই ভি, পার্সেন্ট ডব্লিউ বাই ভি, এটাতে ডিটারমিন করতে হতে পারে, কিংবা এটাতে দেওয়া থাকতে পারে। যেটা ডব্লিউ বাই ডব্লিউ এটা দেওয়া থাকে না, এটা ইউজও করতে হয় না, বাট কনসেপ্ট থাকতে হয়। পিপিএম তো মোস্ট ইম্পর্টেন্ট, এটা করতেও হয়, এন্ড এটা মোস্ট ইম্পর্টেন্ট। পিপিবি যেটা, সেটা মানে পিপিএম এর মতো অত পপুলার না, বাট পিপিএম এর পরিবর্তে অনেক সময় পিপিবি বলে। পিপিএম নাতে বলে কি পিপিবি তে বের করো। তো পিপিএম এর থেকে পিপিবি একটু ডিফার করে, এ আর কি, আর কিছু না। তাহলে এইগুলো হচ্ছে কি ডিফারেন্ট কনসেন্ট্রেশন। আমরা যত চ্যাপ্টারই পড়ি না কেন, কনসেন্ট্রেশনের এই ইউনিট গুলাই আমরা জানবো, ইউজ করব, কিছু কনসেপ্টে থাকবে, কিছুটা ইউজ হবে, কিছুটা কনসেপ্টে থাকবে। তার মধ্যে মেইনটাই হচ্ছে গিয়ে মোলারিটি। মোলারিটিটাই হচ্ছে মেইন, বাট বাকিগুলো আমাদের কনসেপ্টে থাকবে বা আমরা সময়ে সময়ে অ্যাপ্লাই করব। আমরা আসছি হলো মোলারিটিতে বা মোলার কনসেন্ট্রেশনে। যদি তোমার কাছে জানতে চাই যে মোলারিটি কি, তাহলে তুমি খুব সিম্পলি বলে দিবা যে দ্য অ্যামাউন্ট অফ মোল অফ সাবস্টেন্স। খুব সিম্পল। মোলারিটি যা মোলার কনসেন্ট্রেশন এটা হচ্ছে, এটা একটা অ্যামাউন্ট, দ্য অ্যামাউন্ট অফ মোল অফ সাবস্টেন্স which is dissolved per liter solution is called molarity. What is molarity? এটা প্রায় আছে। What is molarity? এটা বেশ ফ্রিকোয়েন্টলি আছে। তো what is molarity যদি আসে, তাহলে তুমি এটা মেনশন করতে পারো যে the amount of mole of substance which is dissolved per liter solution is called molarity. তো অনেকে ডেফিনেশনে আমি কপি চেক করলে পাই, এখানে বলে যে 1 লিটার সলিউশনে, সেটা বললেও চলে, কিন্তু আসলে আইডিয়াটা হচ্ছে এটা পার লিটারে। 1 লিটার তো প্র্যাকটিক্যালি নাও থাকতে পারে, কিন্তু হিসাবটা হবে পার লিটারে। ওকে, সো এটা হচ্ছে ডেফিনেশন অফ মোলারিটি। এন্ড এই মোলারিটির ইউনিট, অর্থাৎ মোলারিটির যখন আনসার আসবে, আনসারের ইউনিট হচ্ছে মোল পার লিটার।
মোলারিটির আনসার আসলে সেই আনসারটা হচ্ছে মোল পার লিটার, তবে ওইটা আমরা ক্যাপিটাল এম দিয়েও বুঝাইতে পারি। ক্যাপিটাল এম অর্থাৎ কত মোলার আসছে মোলারিটি, সেটা আমরা ক্যাপিটাল এম দিয়েও বুঝাতে পারি, ক্যাপিটাল এম দিয়ে। তো দ্যাট এটার ইউনিট হিসেবে মোল পার লিটার অথবা ক্যাপিটাল এম দুইটাই অ্যাপ্লাই করা যায়। তাহলে এটা হচ্ছে কি, এটা ইউনিট। ওকে, এরপরে আসো যে এটা ফর্মুলা, মোলারিটির ফর্মুলাটা বেশ মানে তোমাদের একটা খুব বলতে গেলে ভেরি নোন একটা ফর্মুলা, যেটা জানো না এমন কেউ নাই এখানে। তা হচ্ছে 1000 W বাই mv, 1000 W বাই mv, এটাই মোলারিটির ফর্মুলা। S is equal to 1000 W বাই mv। তাহলে এটা হচ্ছে মোলারিটির ফর্মুলা, S is equal to 1000 W বাই mv। তাহলে মোলারিটির এটা হচ্ছে ডেফিনেশন, মোলারিটির ইউনিট, আর এটা হচ্ছে মোলারিটির ফর্মুলা। ফর্মুলা হচ্ছে S equal to 1000 W বাই mv, এটা মোলারিটির ফর্মুলা। এই ফর্মুলা কাজে লাগিয়ে তুমি মোলারিটি ক্যালকুলেট করতে পারো। ফর এক্সাম্পল, you are supposed to given this solution, যেখানে 2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড রয়েছে 50 মিলিলিটারে। 2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 50 মিলিলিটারে। কথা হচ্ছে মোলারিটি কত? 2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রেজেন্ট ইন 50 মিলিলিটার। তাহলে এটার মোলারিটি কত? তাহলে সিম্পল ফর্মুলা S is equal to 1000 W by mv, 1000 W by mv, যেখানে 1000 এর 1000 W টাই হচ্ছে 2 গ্রামের 2 হলো W, যেটা অ্যামাউন্ট অফ সলিউট। ক্যাপিটাল এম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের মলিকুলার মাস which is 40, আর ভি হচ্ছে ভলিউম। শোনো, এই ভলিউম আর লিটারে নেওয়া লাগবে না, এই ভলিউমকে লিটারে নেওয়ার কখনো ভাববা না, কারণ এই 1000 তুমি সেই জন্যই নিছো। এই 1000 কেন নিছো? 1000 নিছো এই কারণেই, যার কারণে এটাকে মিলিলিটারের ভ্যালুটা মিলিলিটারেই থাকবে। যদি এখানে লিটারে দেওয়াও থাকে, যদি তুমি এই ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু মিলিলিটারেই থাকা লাগবে। এতে করে আমার আনসার আসে 1 আসে। তো এস এর ভ্যালু 1 মোলার, এস এর ভ্যালু পেলাম 1 মোলার। তাহলে এটা যখন গিভেন, তার মোলারিটি কত জানতে চাওয়া হইলে এটা মোলারিটি। আর এটা তো তোমরা বুঝতেছো যে এটাতে সিকিউতে তো আর এটা আশা করবা না, এটা এমসিকিউতে হতে পারে। তবে সিকিউতে যে এটা অ্যাপ্লাই হবে না তাও না। কেমন? মনে করো একটা কোনো ক্যালকুলেশন করতে গেলে মোলারিটি দরকার, তাহলে সেটা ক্যালকুলেট করে নিতে হতে পারে। এইটা একটা প্রবলেম। আরেকটা প্রবলেম দেখো, সেটা হচ্ছে যদি এরকমটা ফলো করো যে 10% সোডিয়াম কার্বনেট, এটা মেনশন করা আছে। কি মেনশন করা আছে? 10% সোডিয়াম কার্বনেট। বলা হলো যে 10% সোডিয়াম কার্বনেট এর মোলারিটি কত। এক্ষেত্রে একটু বলি, এই 10% এর পাশে এই W বাই ভি লেখা থাকবে। এই যে কিছুক্ষণ আগে দেখছিলাম না যে W বাই ভি, এটা হচ্ছে সেটা। তাহলে 10% W বাই ভি লেখা থাকতে পারে, না থাকতেও সমস্যা নাই, তুমি W বাই ভি ধরবা। তাহলে 10% W বাই ভি সোডিয়াম কার্বনেট হইলে এই সলিউশনের মোলারিটি কত? ঠিক আছে, তাহলে এই সলিউশনের মোলারিটি কিভাবে ডিটারমিন করলা তো না? এই সলিউশনের মোলারিটি কিভাবে ডিটারমিন করবা? সেম ফর্মুলা, ফর্মুলাটা তো চেঞ্জ করবা না। 1000 W বাই mv, এই ফর্মুলাই ধরে করবা। এই ফর্মুলা করবা, কিন্তু তোমার মনে রাখতে হবে 1000 W টাই দিস 10, W টাই হচ্ছে কি 10, অর্থাৎ 10% এর 10 হচ্ছে W এর ভ্যালু। m হলো 106, m হচ্ছে 106, এটা সোডিয়াম কার্বনেটের মলিকুলার মাস। সোডিয়াম কার্বনেটের মলিকুলার মাস হচ্ছে 106 ইনটু, এবার প্রশ্ন হচ্ছে ভি। কোশ্চেন হচ্ছে যে ভি কত। রিমেম্বার, এখানে আমি কালার চেঞ্জ করে দিলাম যেন তোমাদের মনে থাকে সারাক্ষণ যে এই ভি কত ধরা লাগবে, 100। এখানে ভি কত কনসিডার করতে হবে, 100। রিমেম্বার, তাহলে যদি দেখো যে পার্সেন্টেজে দেওয়া আছে, তাহলে ভি এর ভ্যালু 100। পার্সেন্টেজে দেওয়া আছে, তাহলে ভি এর ভ্যালু ক্যালকুলেশন করতে গেলে কি করতে হবে,
100 ধরতে হবে। ইভেন মনে করো এই সলিউশনে একটা ভলিউম দেওয়া আছে 25 ml, কথার কথা এখানে ভলিউম দেওয়া আছে 25, তারপরেও তোমাকে 100 নিতে হবে। তারপরে তোমাকে কি করতে হবে, 100 নিয়ে ক্যালকুলেশন করতে হবে। কেন? কারণ হচ্ছে তুমি 10% বলতে আমাকে কি বুঝাচ্ছ? 10% বলতে আমাকে বুঝাচ্ছ যে 100 ml 10 গ্রাম। 10% মানে বুঝায় যে 100 ml 10 গ্রাম আছে, তাহলে 25 ml ওই হিসেবে যা আছে তাই আছে। So that calculation হবে 10% এর রেসপেক্টে, 100 ml 10 গ্রামের রেসপেক্টে। So that 100 ml 10 গ্রামের রেসপেক্টে মোলারিটি কত, সেই হিসেবে এটার মোলারিটি আমরা পাবো 0.943 মোলার। 0.943 মোলার, এটা হচ্ছে তার মোলারিটি। তাহলে পার্সেন্টেজ থেকে মোলারিটিতে কনভার্ট করতে হলেও একই ফর্মুলা, সেম ফর্মুলা। সো দ্যাট এইটার থেকে মোলারিটিতে, এটা মোলারিটিতে কনভার্ট করা যে ফর্মুলা, পার্সেন্টেজ হলে পরে মোলারিটিতে সেই ফর্মুলা। যদিও আমি বলতেছি যে অনেকেই তোমাদেরকে এভাবেও শেখাতে পারে যে পার্সেন্ট থাকলে 10W/m দিয়ে করবা, ঠিক আছে? বলতে পারে যে পার্সেন্টেজ হইলে এটা দিয়ে করো, অর্থাৎ h = 10W/m দিয়ে করো। তো এটা তো ঠিক আছে। কিভাবে ঠিক আছে? কারণ এখানে তো 1000 ফিক্স, 100 তো ফিক্স, ঠিক না? 1000 আর 100 দুইটা ফিক্স না? এই দুইটা কি চেঞ্জ হচ্ছে কখনো? তাহলে 1000 আর 100 যদি ফিক্স থাকে তাহলে কাটাকাটিতে 10 হয়ে যায় না? তাহলে চেঞ্জ হচ্ছে W আর m এর ভ্যালু। তো সেই হিসেবে এটা দিয়ে করা যায় যদি পার্সেন্ট থাকে। কিন্তু আমার সাজেশন হচ্ছে দরকার কি, আমার এটা দিয়েই তো হচ্ছে, ঠিক না? আমি একটার মধ্যেই থাকি যে h = 1000W/mv, h = 1000W/mv। ওইটাকে অল্প একটু মডিফাই করলে আমার কি আর লাভ হয়, ঠিক না? তো এই জন্য আমি ওইটা বললাম যে ওটা হতে পারে, দেখাতে পারে, বাট আমার দরকার নাই। আমি মনে করি যে এটা দরকার নাই, 1000W/mv এর ভিতরেই থাকো তুমি। তাহলে মোলারিটি ক্যালকুলেশন করতে হলে এই ফর্মুলা, আর এই ফর্মুলা হলে পরে এটার সলিউশন কি আর এটার সলিউশন কি পেয়ে গেলাম। আচ্ছা, এবার দেখো যে একটা ব্যাপার, সেটা হচ্ছে তোমাকে যদি বলা হয় যে ইন 250 মিলিলিটার 0.1 মোলার সোডিয়াম কার্বনেট সলিউশন, how much solute is present? ওকে, যে 250 মিলিলিটার 0.1 মোলার সোডিয়াম কার্বনেট সলিউশনে হাউ মাচ সলিউট ইজ প্রেজেন্ট। যদি ওটা না বললেও বুঝে নিবা এটা হচ্ছে গ্রাম অ্যামাউন্টে। তাহলে হাউ মাচ গ্রাম অফ সলিউট ইজ প্রেজেন্ট, 250 মিলিলিটারে 0.1 মোলারে কত গ্রাম সোডিয়াম কার্বনেট প্রেজেন্ট আছে, ঠিক না? আর তার জন্য তুমি একইভাবেই বলবা যে হেয়ার h = 1000W/mv, that is no other formula, no other formula at all। W বের করে দিবা SMV/1000 দিয়ে, যেখানে S এর ভ্যালু গিভেন 0.1, M এর ভ্যালু 106 সোডিয়াম কার্বনেট, V এর ভ্যালু 250, ফর্মুলার 1000, পাবো 2.65 গ্রাম। ওকে, সো একই ফর্মুলা দিয়েই তুমি অ্যামাউন্ট অফ সলিউট ডিটারমিন করতে পারছো। এই ফর্মুলাটাই অ্যামাউন্ট অফ সলিউট করবা, এই ফর্মুলাটা দিয়েই অ্যামাউন্ট অফ সলিউটটাও অল্প করে নিবা। অ্যামাউন্ট অফ সলিউটের জন্য সেম ফর্মুলা, অ্যামাউন্ট অফ সলিউটের জন্য সেম ফর্মুলা, রিমেম্বার। তাহলে বুঝতে পারতেছো যে S = 1000W/mv এর অ্যাপ্লিকেশন কতটা ইম্পর্টেন্ট। এখন একটা এক্সপ্লেনেশন তোমাদের কাছে আমরা চাইবো। এক্সপ্লেনেশনটা এরকম যে why molarity
depends on temperature. এই কোশ্চেনের আনসার চাইবো যে why molarity depends on temperature, অথবা ভাইস ভার্সা এমসিকিউ হতে পারে যে which of the following depends on temperature। তাহলে সেখানে আনসার মোলারিটি, আর এখন এক্সপ্লেন করতে হবে যে কেন মোলারিটি টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। ডিপেন্ড করার মানে কি? ডিপেন্ড করার মানে হচ্ছে যে তোমার মোলারিটিটা হচ্ছে ফিক্সড টেম্পারেচারে। একটা সলিউশনে তুমি যে মোলারিটি দেখাচ্ছ আমাকে, ওইটা ওই সার্টেন টেম্পারেচার অ্যাপ্লিকেবল। তুমি আমাকে যখন একটা সলিউশনে মোলারিটি বলতেছো, তখন সেটা একটা সার্টেন টেম্পারেচারে, ওই সার্টেন টেম্পারেচারে ওই মোলারিটি আমি অ্যাকসেপ্ট করবো। বা টেম্পারেচার যদি চেঞ্জ হয়, তাহলে সেই মোলারিটি আমি কিন্তু অ্যাকসেপ্ট করবো না। ওই মোলারিটি থেকে আমি তখন আর অ্যাকসেপ্ট করবো না, কারণ টেম্পারেচার চেঞ্জ হলে মোলারিটি চেঞ্জ হতে পারে। তো কেন চেঞ্জ হবে সেটা নিয়েই কথা। মোলারিটি টেম্পারেচার ডিপেন্ডেন্ট কেন? দেখো যে তুমি বলতেছো যে মোলারিটি হচ্ছে মোল পার লিটার, আমরা জানতেছি যে মোলারিটি হচ্ছে মোল পার লিটার। তাহলে মোলারিটি হচ্ছে মোল পার লিটার, তার মানে হচ্ছে মোলারিটির সাথে ভলিউমটা কি রিলেটেড। মোলারিটির সাথে ভলিউম কি রিলেটেড। যেহেতু মোলারিটি মোল পার লিটার, তাহলে মোলারিটি ভলিউম ডিপেন্ডেন্ট, মোলারিটিটা ভলিউম ডিপেন্ডেন্ট। আর ভলিউমটা আবার কি? ভলিউমটা কিসের উপর ডিপেন্ড করে? টেম্পারেচার। ভলিউম ডিপেন্ড করে টেম্পারেচার উপর, কারণ টেম্পারেচার চেঞ্জ করলে ভলিউম তো চেঞ্জ হবে, টেম্পারেচার চেঞ্জ হলে তো ভলিউম চেঞ্জ হবে, তাই না? তাহলে টেম্পারেচার চেঞ্জ করলে ভলিউম চেঞ্জ হয়, তার মানে টেম্পারেচার ভলিউমকে কন্ট্রোল করে। তাহলে টেম্পারেচার যদি ভলিউমকে কন্ট্রোল করে, যার উপরে মোলারিটি ডিপেন্ড করে, তাহলে তো মোলারিটি টেম্পারেচার উপরে ডিপেন্ড করবে। এই জন্য তুমি বলতে পারো যে মোলারিটি ডিপেন্ডস অন টেম্পারেচার। মোলারিটি ডিপেন্ডস অন টেম্পারেচার, এটাও 2 মার্কের জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। 2 মার্কের জন্য ইম্পর্টেন্ট, এট দ্য সেম টাইম এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো এটা আই হোপ তোমাদের মনে থাকবে। তাহলে এই হচ্ছে অল অ্যাবাউট মোলারিটি। তাহলে আজকে ক্লাসে শুরু করেছিলাম কি দিয়ে? বলেছি মোলের শেয়ার করলাম, বলেছি মোলারিটি শেয়ার করবো, তাও করলাম। আচ্ছা, তারপরে কি শেয়ার করবো বলেছি, সেটাই আসি। এরপরে লেখা আছে, দেখবা যে কি বলেছিলাম, যে স্ট্যান্ডার্ড সলিউশন নিয়ে কথা বলবো। এরপর টপিকটা হচ্ছে স্ট্যান্ডার্ড সলিউশন, ঠিক না? তো কমিটমেন্ট যা তাই ইনশাআল্লাহ। স্ট্যান্ডার্ড সলিউশন, হোয়াট সলিউশন ইজ স্ট্যান্ডার্ড সলিউশন? কোন সলিউশনকে আমরা বলবো যে এটা স্ট্যান্ডার্ড সলিউশন? তাহলে এরকম, the solution of which concentration is known is called standard solution. Very simple and very short definition. The solution of which concentration is known, অর্থাৎ যে সলিউশনের কনসেন্ট্রেশন আমরা আগেই জানি, এমনটা আর কি। মানে এই এমন একটা সলিউশন যে যার কনসেন্ট্রেশন জানা আছে, এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড সলিউশন। যে সলিউশনের কনসেন্ট্রেশন জানা আছে, অনেক সময় হয়তো ডিরেক্ট জানা আছে, নয়তো ইনডিরেক্ট জানা আছে, হয়তো ডিরেক্ট জানা আছে, নয়তো ইনডিরেক্ট জানা আছে। একটা সলিউশনের কাভারে লেভেলে, একটা সলিউশনের লেভেলে মেনশন করা আছে যে 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এটা স্ট্যান্ডার্ড সলিউশন। 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা স্ট্যান্ডার্ড সলিউশন। তাহলে এটা স্ট্যান্ডার্ড কেন? বিকজ এর মোলারিটিটা কি জানা আছে। আচ্ছা, আরেকটা সলিউশনে হয়তো এরকম কোনো লেভেলিং হবে না, কিন্তু তুমি জানতে পেরেছো যে একটা সলিউশন মেক করছে যে সে 4 গ্রামের 100 ml এ সোডিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের এটা এই সলিউশনটা তুমি জানতে পেরেছো যেটা 100 গ্রাম মেড একটা সলিউশন, 100 ml।
100 ml সলিউশন মেক করছে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে। 100 ml সলিউশন মেক করা হয়েছে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে। তাহলে তুমি মনে করবা যে এর কনসেন্ট্রেশন তুমি জেনে গেছো। এর কনসেন্ট্রেশন তোমার কাছে আর সিক্রেট না। এর কনসেন্ট্রেশন কি না? সিক্রেট না। এটা তো একদম প্রকাশ করতেছে যে 0.1 মোলার। আর এটা হয়তো বা এক্সপ্রেস করেনি, কিন্তু সিক্রেটও না। তুমি বুঝতে পারবা যেটা মোলারিটি কত। হিডেন না, সিক্রেট না। বাট যদি এরকমটা থাকে যে শুধুমাত্র 100 ml এর সোডিয়াম হাইড্রোক্সাইড লেখা, তাহলে এটা দিয়ে তুমি কিছুই বুঝতেছ না। এই সলিউশনের মোলারিটি কত তুমি কিন্তু বুঝতে পারতেছ না। তো এরকম সলিউশন হইলে এরা হচ্ছে স্ট্যান্ডার্ড সলিউশন। বাট এর বাদ দিয়ে যেটা সেটা কিন্তু না। তাহলে স্ট্যান্ডার্ড সলিউশন হচ্ছে আমরা যাদের মোলারিটি জানি। তো এই মোলারিটি জানি যাদের, তাদের আবার বিভিন্ন রকম টাইপ আছে। টাইপস অফ স্ট্যান্ডার্ড সলিউশন। এদের যে টাইপ গুলা, সেই টাইপ গুলো দেখো, তোমাদের অনেকটাই জানা আছে। টাইপস অফ স্ট্যান্ডার্ড সলিউশনের অনেকটাই তোমাদের জানা আছে। তোমরা জানতা যে there is a solution which is called molar solution. There is a solution which is called molar solution. তাহলে তুমি জানতা যে মোলার সলিউশন আছে। তাহলে মোলার সলিউশনটা শুধু ডেফিনেশনটা দিচ্ছি আমি। সেটা হইতেছে যে the solution in which 1 mole solute is soluted per liter solution is called molar solution. আমি শুধুমাত্র মোলার সলিউশনের ডেফিনেশনটাই মেনশন করলাম। তাহলে মোলার সলিউশনের ডেফিনেশন খুব চাইতে পারে, so that তোমরা বলবা যে the solution in which 1 mole solute is soluted per liter solution is called molar solution. অর্থাৎ 1 mole যদি পার লিটারে থাকে তাহলে সেটা হচ্ছে মোলার সলিউশন। সেটা হচ্ছে মোলার সলিউশন। তাহলে এটার মোলারিটি কত, মানে মোলার সলিউশনের মোলারিটি কত? তাহলে মোলারিটি অফ মোলার সলিউশন, মোলারিটি অফ মোলার সলিউশন, মোলার কনসেন্ট্রেশন অফ মোলার সলিউশন, সেটা কত? তা হচ্ছে 1 মোলার। তাহলে মোলার সলিউশনের মোলারিটি হচ্ছে 1 মোলার। নাম্বার 2, অ্যানাদার টাইপ অফ সলিউশন, তোমরা সেটাও জানো যে একটা সলিউশন আছে যেটা কিনা সেমিমোলার সলিউশন, আর সেমিমোলার সলিউশন হচ্ছে 0.5 মোলার। 0.5 মোলার তার মানে 1 মোল ডিজলভ না হয়ে যদি 0.5 মোল হয় তাহলে 0.5 মোলার হবে। থার্ড যেটা আছে তোমরা জানো, এটা হচ্ছে ডেসিমোলার। ডেসিমোলার সলিউশন হচ্ছে কোনটা? যেটা কিনা মোলারিটি 0.1 মোলার। 0.1 মোলার। এন্ড আরো একটা মেনশন করা যেতে পারে, সেটা হচ্ছে সেন্টিমোলার। সেন্টিমোলার সলিউশন হচ্ছে যেটা 0.01 মোলার, যেটা কিনা 0.01 মোলার। 0.01 মোলার অর্থাৎ মোলার তো 1 মোলার, সেমিমোলারটা হচ্ছে 0.5 মোলার, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে হাফ মোলার, মোলারের হাফ। আর যেটা ডেসিমোলার মানে হচ্ছে এটা 1/10 মোলার, 1/10 মোলার। আর যেটা সেন্টিমোলার এটা হচ্ছে 1/100 মোলার। এইভাবে ভাবতে পারো বা এভাবেও ঠিক করা উচিত। ঠিক আছে? তাহলে আমরা এদেরকে অ্যাকচুয়ালি বলি হচ্ছে যে স্ট্যান্ডার্ড সলিউশন। এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড সলিউশন। মোলার সলিউশন, সেমিমোলার, ডেসিমোলার, সেন্টিমোলার সলিউশন, এগুলো হচ্ছে কি তোমার স্ট্যান্ডার্ড সলিউশন। এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড সলিউশন। রিমেম্বার, এর হচ্ছে স্ট্যান্ডার্ড সলিউশন। Suppose you are supposed to given a solution like this, যে তোমাকে আমি বললাম যে 25 মিলিলিটারের সেমিমোলার 25 মিলিলিটার সেমিমোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, 25 ml সেমিমোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে কি তুমি ধরে নিবা না যে এই সলিউশনটা স্ট্যান্ডার্ড সলিউশন? অফকোর্স ইউ শুড।
যে তুমি ধরে নিবা যে এটা একটা স্ট্যান্ডার্ড সলিউশন, দ্যাট মিন্স এই সলিউশনের মোলারিটিটা আমি জানি। ওকে, তো এটা হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড সলিউশনের সিগনিফিকেন্স। তাহলে আমরা জানলাম যে স্ট্যান্ডার্ড সলিউশন কি। ওকে, নাও যেটা শেয়ার করব, কোন এক সময় তোমাদের সাথে এটা নিয়ে আমার শেয়ার করা হয়েছে, আবার একটু রিপিট করতেছি। তা হচ্ছে এরকম, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স and very vital idea and very important এগুলা, প্রাইমারি এন্ড সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। প্রাইমারি এন্ড সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স মানে এত ইম্পর্টেন্ট, মানে কি বলবো, মানে হুইচ অফ দ্য ফলোইং প্রাইমারি স্ট্যান্ডার্ড অথবা হুইচ অফ দ্য ফলোইং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স, এই এমসিকিউ ছাড়া তো কোশ্চেনই হয় না, মানে এতটা ইম্পর্টেন্ট হচ্ছে এটা, যে প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স এন্ড সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্সেস। ওকে, সো এটাই হচ্ছে আজকের ক্লাসের জন্য লাস্ট পার্ট। হ্যাঁ, তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড এন্ড সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স কি সেটা এখন শেয়ার হচ্ছে। তো প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্সের ক্যারেক্টারিস্টিক, মানে প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্সের দেয়ার আর সাম ক্যারেক্টারিস্টিক, প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্সের দেয়ার আর সাম ক্যারেক্টারিস্টিক। তুমি যদি ক্যারেক্টারিস্টিক গুলো মনে রাখো, তাহলেই তোমার কাছে যদি কোশ্চেন চায় যে প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স কি, তাহলেও বলতে পারবা। আবার যদি বলে যে এই কোন একটা সাবস্টেন্সকে কেন প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স বলে, তাও বলতে পারবা। অর্থাৎ তুমি জেনে রাখো যে আগে ক্যারেক্টারিস্টিক হিসেবে আগে দেখো, ক্যারেক্টারিস্টিক কার আগে বলে দিচ্ছি, প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্সের ক্যারেক্টারিস্টিক, মানে আমরা এখন ক্যারেক্টারিস্টিক লিখতে যাচ্ছি কোনগুলো, প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্সের। প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্সের ক্যারেক্টারিস্টিক এখন মেনশন করতে যাচ্ছি। যাই হোক, কেউ কেউ ডিসকানেক্ট হচ্ছিল, তো একদম মানে পরপর 3-4 জন হয়ে গেছে ভাই। দেখো, লাস্ট জিনিস, প্রাইমারি ক্যারেক্টারিস্টিক্স অফ প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। ক্যারেক্টারিস্টিক্স অফ প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স নাম্বার 1, অর্থাৎ যারা প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স, আমি তাদেরকে বলতেছি, কি বলতেছি দেখো, ক্যারেক্টারিস্টিক্স অফ প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স কি বলা হচ্ছে, অর্থাৎ তুমি যাকে প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স বলতেছো তাদের কথা বলতেছো আর কি। অর্থাৎ তাদের মধ্যে যদি কোনো একটাকে দিয়ে আমি বুঝাই, তাহলে বলবো যে ইট ইজ ফাউন্ড ইন পিওর স্টেট। অর্থাৎ তুমি যাকে প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স বলতেছো, তুমি বলতেছো যেটাকে পিওর স্টেটে পাওয়া যায়, যে ইট ইজ ফাউন্ড ইন পিওর স্টেট, নাম্বার 1। নাম্বার 2, ইট ইজ নট করোসিভ, অর্থাৎ এটা কি না, ক্ষয়কারী না, ক্ষয় করে না। ইট ইজ নট করোসিভ, ক্ষয়কারী কোনো না, এরকম কিছু না। ইট ইজ নট করোসিভ and reactive with oxygen and vapor. Oxygen and vapor. ওকে, তাহলে একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে এটাকে পিওর স্টেটে পাওয়া যায় বলেই এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড। এটা করোসিভ না, ক্ষয় করে না, বা রিয়েক্টিভও না অক্সিজেনের সাথে বা ভ্যাপারের সাথে। এটা অক্সিজেন বা ভ্যাপার এদের সাথে রিয়েক্টিভ না। কিছু কিছু সাবস্টেন্স আছে যারা কি করে, ওয়াটার অ্যাবজর্ব করে। কিছু কিছু সাবস্টেন্স আছে যারা কিনা কি করে, ওয়াটার অ্যাবজর্ব করে। ওয়াটারটা অ্যাবজর্ব করে কোথেকে করে, ময়েশ্চার না সেটা, তো ভ্যাপার অ্যাবজর্ব করে। অথবা কেউ কেউ আছে যারা অক্সিডাইজ হয়ে যায়, কি হয়ে যায়, অক্সিডাইজ হয়ে যায়, তারা প্রাইমারি না। যারা প্রাইমারি এরা সহজে অক্সিডাইজ হবে না।
যারা প্রাইমারি তারা ভ্যাপার অ্যাবজর্ব করবে না। 1 2 3 সি হচ্ছে যে যেটা সেটা হচ্ছে যে এরকম যে ক্যান বি ও ইট ইট দিয়ে যেহেতু করতেছি সব, ইট ক্যান বি ওয়েটেড উইথ কেমিক্যাল ব্যালেন্স। এখানে কেমিক্যাল ব্যালেন্স বলতে যেটা বুঝাচ্ছি আমি, যে এটা কি বলতেছে যে ইট ক্যান বি ওয়েটেড। দেখো ইট ক্যান বি ওয়েটেড, এটাকে ওয়েট করা যায় উইথ কেমিক্যাল ব্যালেন্স দিয়ে এটাকে ওয়েট করা যায়। এর মানে কি প্রাইমারিদেরকে ব্যালেন্স করা যাচ্ছে কেমিক্যাল ব্যালেন্স দিয়ে। অ্যাকচুয়ালি হচ্ছে কি মানে কেমিক্যাল ব্যালেন্সটা তো মেটাল মেড, ব্যালেন্স মাত্র এটাকে মেটাল থাকে। তো এই ব্যালেন্সের মধ্যে যারা প্রাইমারি স্ট্যান্ডার্ড তাদেরকে রেখে ওয়েট করা যায়। সহজ করে বলি যে কেমিক্যাল ব্যালেন্সে এদেরকে রেখে দেন এদের ওয়েটটা করা যায়। যারা প্রাইমারি তাদেরটা কেমিক্যাল ব্যালেন্স দিয়েই তাদেরকে ওয়েট করা যায়। And number 4, ইট আচ্ছা ইট আর এখানে বলা যাবে না, বারবার ইট বললেই যে হবে এমন না। কনসেন্ট্রেশন of the solution remains unchanged for long। আর এটাই মনে করবা যে the most vital criteria, এটাই বলতে পারো যে মোস্ট ভাইটাল ক্রাইটেরিয়া। তুমি একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্সকে প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স বলতেছো এই কারণেই, অথবা প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্সের যে অ্যাকসেপ্টেবিলিটি বা এটা যে অ্যাকসেপ্টেড মোর অ্যাকসেপ্টেন্স এটার, সেটার কারণটা হচ্ছে এটা। তা হচ্ছে যে কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন রিমেইন আনচেঞ্জ ফর লং। কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন রিমেইন আনচেঞ্জ ফর লং, অর্থাৎ প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্সের যে সলিউশনটা, এই সলিউশনের কনসেন্ট্রেশন সহজে চেঞ্জ হয় না। অর্থাৎ তুমি বানানোর পরে অনেক দিন পর্যন্ত কনসেন্ট্রেশন যা আছে তাই থাকবে। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স পিওর স্টেটে পাওয়া যায়। প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স কোনো ক্ষয় করে না, করেশন করে না, অথবা এটা রিঅ্যাক্টিভও না অক্সিজেনের সাথে, ভ্যাপারের সাথে। এটা আমরা সহজেই ওয়েট করতে পারি। আর একটা হচ্ছে যে কনসেন্ট্রেশন সহজে চেঞ্জ হবে না। আর তারাই হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। তাহলে কি আর আমাকে বলে দেওয়া লাগবে যে কোনটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স? শুডন্ট, তাই না? এটা তো বলার কোনো প্রয়োজনই নাই। জাস্ট এগুলাকে তোমরা যদি অপোজিট বলো তাহলেই হয়ে যাবে ক্যারেক্টারিস্টিক অফ সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স, তাই না? যে পিওর স্টেটের জায়গায় ইমপিওর হবে, করসিভের জায়গায় বুঝো কি হবে, রিঅ্যাক্টিভের জায়গায় কি হবে, ক্যানের জায়গায় কি হবে, আর ফর লং এর জায়গায় কি হবে। জাস্ট অপোজিট করে দিলেই হয়ে যাবে কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্সের ক্যারেক্টারিস্টিক, ঠিক না? তাহলে কোনোটাকে প্রাইমারি কেন বলবা আর কোনোটাকে সেকেন্ডারি বা কেন বলবা, বা ডেফিনেশন দিতে হলে পরে এই এই কথাগুলোকেই জাস্ট মেনশন করলেই ডেফিনেশন হয়ে যাবে। এই হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স এন্ড সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স এর ক্যারেক্টারিস্টিক। এখন আমরা জানবো যে কারা প্রাইমারি আর কারা সেকেন্ডারি, অর্থাৎ এক্সাম্পল। That means example of primary standard substance and secondary standard substance. Example. Number 1 হচ্ছে primary standard substance. কারা প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স? পটাশিয়াম ডাইক্রোমেট। কারা প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স? সোডিয়াম কার্বনেট। কোনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স? H2CO4। এটা একটু অচেনা লাগতে পারে তোমাদের, এটাকে দুই ভাবে দেখানো আছে, এইভাবে দেখতে তোমরা ইউজ টু না, এটাকে এইভাবে দেখতে পারো তোমরা, এইভাবে হয়তো দেখছো, ঠিক আছে? এটাকে এই ফর্মে অথবা এই ফর্মে লেখা হয়ে থাকবে। এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। রিমেম্বার, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড।
এটা হলো অক্সালিক অ্যাসিড, রিমেম্বার এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। তাহলে পটাশিয়াম পটাশিয়াম ডাইক্রোমেট প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স, সোডিয়াম কার্বনেট প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স, অক্সালিক অ্যাসিড প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। এমসিকিউতে আসতে পারে হুইচ অফ দ্য ফলোইং প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স, তাহলে মোস্ট অফ দ্য টাইম সোডিয়াম কার্বনেট অপশনে থাকে, মোস্ট অফ দ্য টাইম থাকে সোডিয়াম কার্বনেট। যদি সোডিয়াম কার্বনেট না থাকে তাহলে এটার চান্স বেশি থাকে পটাশিয়াম ডাইক্রোমেটের, এই দুইটাই সবচেয়ে বেশি থাকে। কিন্তু অক্সালিক অ্যাসিড তোমার জানা উচিত যে অক্সালিক অ্যাসিড হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স, এবং এটাও একেবারে যে দিবে না তা না, অক্সালিক অ্যাসিডটা প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স এটাও দিয়ে দিতে পারে। পটাশিয়াম ডাইক্রোমেট, সোডিয়াম কার্বনেট আর অক্সালিক অ্যাসিড হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। তো এখানে একটু বলে রাখি, আমার তো সব দেখা যে কে কি কোথায় কোথায় কেমন কোশ্চেন হয়েছে। তো অক্সালিক অ্যাসিডের পাশে আমি লিখে রাখলাম, এটা হলো গিয়া ক্যালসিয়াম অক্সালেট, এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। তুমি যেহেতু জেনে গেছো যে অক্সালিক অ্যাসিড প্রাইমারি স্ট্যান্ডার্ড, তাহলে এই যে অক্সালিক অ্যাসিড থেকে যে সকল সল্ট হবে তারাও তাই, তারাও কি হবে প্রাইমারিতেই থাকবে। ঠিক আছে, তাহলে একবার আমার দেখছি যে এইটাকে কারেক্ট অপশন হিসেবে একজন দিয়েছে, তো সেই ক্ষেত্রে মনে রাখতে হবে এটা। আমরা মনে রাখবো পটাশিয়াম ডাইক্রোমেট, সোডিয়াম কার্বনেট আর অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড মনে রাখার কারণে আমরা অক্সালিক অ্যাসিডের যত সল্ট পাবো মনে করবো যে তারাও প্রাইমারি, এরা হলো প্রাইমারি। আর একদিকে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স কারা? সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্সের এক্সাম্পল আসো, তা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। দেখো তোমাদের স্টাডিতে সবসময় দেখবা পটাশিয়াম ডাইক্রোমেট এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট, স্টাডিতে দেখবা যে পটাশিয়াম ডাইক্রোমেট আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা খুব চেনা, পটাশিয়াম ডাইক্রোমেট আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট এদের খুব চেনা চেনা লাগবে। পটাশিয়াম ডাইক্রোমেট প্রাইমারি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট সেকেন্ডারি। সোডিয়াম হাইড্রোক্সাইড সেকেন্ডারি, হাইড্রোক্লোরিক অ্যাসিড সেকেন্ডারি, সালফিউরিক অ্যাসিড সেকেন্ডারি, সোডিয়াম থায়োসালফেট সেকেন্ডারি, এদেরকে সেকেন্ডারি হিসেবে দেখবা। তাহলে রিমেম্বার প্রাইমারি এরা আর এরা সেকেন্ডারি। তো স্টুডেন্টরা কিভাবে মনে রাখতে বলি, স্টুডেন্টরা মনে রাখার জন্য কতগুলো টেকনিক ফলো করে। একটা টেকনিক ফলো করে যে তারা কষ্ট করে 3টা নাম মনে রাখে, অর্থাৎ অনেকেই সাজেশন দেয় এটা যে এই 3টা মনে রাখো যে কোনগুলা প্রাইমারি, এই 3টার বাইরে যে হলে পরেই সেটা সেকেন্ডারি। মানে তোমাকে কিন্তু মানে এমন না যে তোমারে অন্য দেশ থেকে আমদানি করে কোনো অপশন দিবে, তোমারে এর ভিতরেই অপশন দিবে, এই জায়গায় যে কটা আছে সেই কটার মধ্যেই তোমার অপশন। তো তুমি চাইলে প্রাইমারি যদি মনে রাখতে পারো, প্রাইমারিটা যদি অপশনে না থাকে বা প্রাইমারি বাদ দিয়ে যেটা অপশন থাকবে সেটাই সেকেন্ডারি, এটা হতেই পারে, এটা দিয়েও তুমি অ্যান্সার করতে পারো, সমস্যা নাই। তাহলে প্রাইমারি পটাশিয়াম ডাইক্রোমেট প্রাইমারি, সোডিয়াম কার্বনেট প্রাইমারি, অক্সালিক অ্যাসিড বা অক্সালিক অ্যাসিডের যত সল্ট আছে তারা প্রাইমারি, এদের বাদ দিলে এরা সেকেন্ডারি। আর যদি আলাদা করে মনে রাখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি সেকেন্ডারি, সোডিয়াম হাইড্রোক্সাইড সেকেন্ডারি, হাইড্রোক্লোরিক অ্যাসিড সেকেন্ডারি, সালফিউরিক অ্যাসিড সেকেন্ডারি, সোডিয়াম থায়োসালফেটও কি সেকেন্ডারি, মোটামুটি কমন গুলা সেকেন্ডারি। তো যাই হোক, এরা হলো প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স, এরা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। এমসিকিউতে এটা মাস্ট আসবে যে কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি, প্রাইমারি আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স মনে রাখার অপশন কি, মানে এগুলো মনে রাখো, তারপর তুমি তোমার টেকনিক মতো মনে রাখো। আচ্ছা, এবার আসো যে আমি মাঝে মাঝে এই জায়গাটা আসলে ওই কথাটাই বলি যে আমার ক্লাসের থেকে কোন একটা স্টুডেন্টের পক্ষ থেকে ওই মুহূর্তে একটা টেকনিক সে আমাকে শেয়ার করছিল, মানে স্টুডেন্টেরটাই আমি তোমাদেরকে বলতেছি। তো আমি যখন বললাম যে কোন একটা টেকনিক এটা মনে রাখো, তখন ওই স্টুডেন্ট আমাকে বলল যে স্যার আমি একটা অপশন চিন্তা করছি যেটাতে আমি মনে রাখতে পারি, কিভাবে বলো? তো বললো স্যার প্রাইমারি গুলোতে কার্বন আছে, দেখেন দেখো বিষয়টা, বলতেছে স্যার দেখেন প্রাইমারি গুলোতে কার্বন আছে। তো আমি তখন সাথে সাথে ওরা বললাম যে ঠিক আছে এটাতে কার্বন আছে, এটাতে কার্বন আছে, এটা তো কার্বন নাই, এটা তো ক্রোমিয়াম। তখন আমার মনে আছে ঠিক ওই সেশনটার কথা। তো বলতেছে স্যার এদের তো কার্বন আছে, তো ক্রোমিয়াম মনে করলো যে ওদের সাথেই থাকি, কারণ কার্বনের নামের সাথে ক্রোমিয়ামের নামের অনেক মিল আছে। তো যাই হোক আমি বললাম ঠিক আছে মনে রাখো, তাইলে তোমার তো মনে রাখাটাই হচ্ছে কথা।
তাহলে ঠিক আছে, তোমরাও তাহলে এই হিন্টটা নিতে পারো যে কার্বন আছে প্রাইমারি গুলাতে, ক্রোমিয়াম কার্বনের মতো, তাই সেও প্রাইমারিতে চলে গেছে। তাহলে এইভাবেই মনে রাখতে পারবা আশা করি, কারা প্রাইমারি এন্ড কারা সেকেন্ডারি। তাহলে এই হচ্ছে ওভারঅল ক্লাস।